ঠিক আছে। ঠিক আছে, আমরা আমাদের আজকের ট্রেনিং যেটা স্পিচ থেরাপির উপরে শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ট্রেনার খুশবু আলম ক্যানি, উনি একজন সিনিয়র স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং এমব্রেস বাংলাদেশের ফাউন্ডার। সুতরাং উনি আজকের স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে কথা বলবেন, এবং বিশেষত আপনাদের যাদের যে প্রশ্নগুলো আছে প্যারেন্ট হিসেবে সেই প্রশ্নগুলো উত্তর দিবেন। আমি সরি যে আমি আমার ভিডিওটা অফ রাখছি, এখানে কিছু টেকনিক্যাল প্রবলেম হওয়ার কারণে। আমি আছি, আমি খুশবু আলম ক্যানিকে রিকোয়েস্ট করছি কথা শুরু করার জন্য। আচ্ছা, আমরা উম, যারা যারা জয়েন করেছেন সবাইকে সবাইকে ওয়েলকাম। আর আম, আমার কথা কি শোনা যাচ্ছে? যদি শোনা যেয়ে থাকে তাহলে আপনারা জাস্ট চ্যাট বক্সে ইয়েস লিখবেন। আনমিউট করার দরকার নাই, চ্যাট বক্স ওপেন আছে। কোনো কিছু যদি মনে হয় যে আমাকে বলতে হবে বা হচ্ছে আপনারা কিছু বলতে চান, চ্যাট বক্সে ওভারঅল আপনারা হচ্ছে এন্ট্রি করবেন, ওখানে আপনারা আপনাদের ইনফরমেশন গুলা দিবেন। তো আমাকে শোনা যাচ্ছে কিনা এটা আপনারা একটু চ্যাট বক্সে লিখবেন ইয়াস, আর যদি কোনো প্রবলেম হয় দেন ওখানে সেটা আপনারা মেনশন করবেন। আমরা ঠিক 9টায়, ওকে, সাইদ ভাইয়া লিখেছেন, আচ্ছা শোনা যাচ্ছে। তো আমরা ঠিক 9টায়, আমি আর মাত্র 3 মিনিট আছে, আমরা স্টার্ট করব। আর কয়েকজন মানুষ শুধু একটু জয়েন করুক, দেন এটা খুব ইজি হবে, কারণ যেহেতু আমরা কোশ্চেন নিয়ে মানে কনভারসেশন চালাবো বা কথা বলবো, সো সবার কোশ্চেনই আসলে হেল্প করবে কিভাবে অন্যান্য বাচ্চার ডেভেলপমেন্ট থেরাপি, এনি কাইন্ড অফ প্ল্যান, সবকিছু ইনশাল্লাহ আহ, সবার প্রশ্ন দিয়ে কভার হবে আশা করছি। আপু, আমার মনে হয় আপনি শুরু করে দেন, 6টা বাজে তো। আর আমাদের একটা টাইমের ইয়ে আছে, একটা রেস্ট্রেইন তো আছেই। আর যেহেতু এটা রেকর্ড হচ্ছে, ইনশাল্লাহ পরে অন্যরা শুনতে পারবেন। আমরা এই মুহূর্তে আমরা টোটাল 9 জন আছি। আপনি শুরু করেন কথা। ঠিক ঠিক আছে আছে, আপু, ঠিক ঠিক আছে আছে ভাইয়া। ভাইয়া। আচ্ছা, যেহেতু 9টা বেজে গেছে, সো আমরা স্টার্ট করব। আর বাকিরা যারা জয়েন করবেন তারা তো অবশ্যই ইনস্ট্রাকশন ফলো, বিষয়টা আমি আবার বারবার রিমাইন্ড করে দিব। টাইম যে আমার ল্যাপটপ আবার শাটডাউন হয়ে গেছে বা কোনো একটা টেকনিক্যাল ইস্যু হয়েছে, আপনারা একটু হোল্ড অন করবেন। আমি আবার জয়েন করবো, সো ওই জয়েনের আগ পর্যন্ত আপনারা জাস্ট একটু আপনারা হচ্ছে একটু তখন ওয়েট করবেন। সো আমি আশা করছি আমাকে আপনারা শুনতে পাচ্ছেন।
অলরেডি আমরা কয়েকজন পার্টিসিপেন্ট। ওকে ফাইন, আমরা 9টা বেজে গেছে আর আমাদের টাইম হচ্ছে 10টা পর্যন্ত। সো প্রথমত আপনাদের অনেক প্রশ্ন থাকবে, আজকে মেইন সেশনটা হবে আহ, আপনাদের প্রশ্ন নিব, আমি সেই অনুযায়ী অ্যান্সার দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, সেই অনুযায়ী আমি উত্তরটা দিব। আর হচ্ছে আহ তবে সেই প্রশ্নগুলো আপনারা অবশ্যই চ্যাট বক্সে লিখবেন। হ্যাঁ, আপনার বাচ্চার নাম, বয়স, হ্যাঁ, অথবা বাচ্চার কি কি সমস্যা ফেস করছেন কমিউনিকেশন নিয়ে দিয়ে এক্স্যাক্টলি আপনারা জাস্ট মনে করে করে এগুলো লিখে রাখেন, আমি সেখানে দেখে দেখে একটা করে আনসার দিব। ওকে, বাট এই মুহূর্তে আমি 5 থেকে 10 মিনিট নিব আমার সম্বন্ধে কিছু বলার জন্য, বা আমি আজকে কেন এসেছি এখানে, বা কেন আপনাদের সাথে ট্রেনিং সেশন নিয়ে কথা বলবো, একটা ট্রেনিং অ্যারেঞ্জ করেছি, সেই বিষয়ে ছোট্ট ছোট্ট কিছু কথা বলে আমি চলে যাব আপনাদের কোশ্চেন অ্যান্সারে। তো আমি যদি একটু আমার সাইদ ভাই, আপনি কি আমাকে একটু পারমিশন দিবেন যদি আমি একটা স্ক্রিন শেয়ার করি, মানে এখানে হোস্ট ডিসেবলড লেখা, যদি স্ক্রিন শেয়ারে একটু শিওর শিওর, পারমিশনটা আমি আপনি দিয়ে দেন জি জি। হ্যাঁ, ঠিক আছে। একটা মিনিট। আচ্ছা, প্রথমে বলে নেই এই ট্রেনিং সেশনটা আসলে আমার আর সায়েদ ভাইয়ার মিলে একটা প্ল্যানের অন্তর্ভুক্ত। আমি আর সায়েদ ভাই মোটামুটি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আমাদের মাথায় প্ল্যানটা আসে আসে যে হচ্ছে যে আহ, প্রত্যেক মাসে একটা করে ট্রেনিং দিয়ে জাস্ট প্যারেন্টসদেরকে অ্যাওয়ার করা বা এম্পাওয়ার্ড করাটা আমরা একটা প্ল্যানে রাখতে পারি কিনা। তো আমি সায়েদ ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস দিব, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি প্রচন্ড এটা সেটা নিয়ে ব্যস্ত থাকার কারণে, কিন্তু ভাইয়া খুব চমৎকার ভাবে বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছেন, লাইক সবাইকে ইনফর্ম করা, এই যে জুমে অ্যারেঞ্জ করা সবকিছু। আমি তো জাস্ট আমার স্পিচ ডেলিভারি করছি বা করব, বাট পুরা এই যে সবাইকে মিলে একসাথে যেখানে আপনারা এসেছেন আজকে, যে বলার সুযোগ পাবেন, কোশ্চেন করার সুযোগটা পাচ্ছেন বা পাবেন, এটা কিন্তু আসলে ওনার প্ল্যাটফর্মে উনি তৈরি করেছেন। হ্যাঁ, যদি এমব্রেস বাংলাদেশের কথা বলা হয়েছে, মানে আমি এমব্রেস বাংলাদেশটা আসলে আমার পেজ এমব্রেস বাংলাদেশ ফেসবুকে, যেটা কিনা আমি স্টার্ট করেছি ট্রেনিং পারপাসে। অ্যাটলিস্ট আমি আম, সেটা আমি আরো ডিটেলস বলবো, যে ট্রেনিং পারপাসে আমি স্টার্ট করেছি, প্যারেন্টসদেরকে ট্রেনিং, টিচার্সদেরকে ট্রেনিং পারপাসে। সো ওই জায়গাটা ওই এমব্রেস বাংলাদেশের সাথে ভাইয়ার স্পেশাল চাইল্ড মানে যে পেজটা, সেটা একত্র হয়ে আমরা সেটা এই মাস থেকে আমরা রান করা শুরু করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। আর শেয়ার করতে পারছেন দেখেন তো। হ্যাঁ, আমি শেয়ার করতে পারছি। ওকে, আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন। ওকে, তো আজকে যে টাইটেলটা নিয়ে আমি আমার ওয়ার্কশপটা স্টার্ট করছি, সেটা হচ্ছে এম্পাওয়ারিং প্যারেন্টস, নার্চারিং ইয়োর চাইল্ডস কমিউনিকেশন জার্নি। সো আমি খুশবু আলম ক্যানি, একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। আর খুব রিসেন্টলি একটা ট্রেনিং করার পরে আমি সার্টিফাইড প্যারেন্ট কোচ হিসেবে নিজেকে এখন পরিচয় করে, নিজেকে পরিচিত করতে পারছি আপনাদের কাছে। আহ, মানে এখন দেখা গেছে যে ওই ট্রেনিংটা করার পরে ইন্টারন্যাশনালি আমি প্যারেন্টসদের ট্রেন করার সার্টিফিকেটটা অ্যাচিভ করি। সো সেই জায়গাটা থেকেই বলতে পারেন যে আজকে ট্রেনিংটা হচ্ছে ওটা একটা সেলিব্রেশন। সো কানাডার হ্যানেন সেন্টার থেকে আমি এই সার্টিফিকেট অর্জন করি, এবং সেটা অনুযায়ী আমার পরবর্তী কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সো এখানে আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে। ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্যাক্ট উইথ মি ফার্দার, তাহলে আপনারা এই কন্ট্যাক্ট ইনফো গুলাতে মানে আমাকে পেয়ে যাবেন।
কারণ আমি জানি যে আজকে সব প্রশ্নের উত্তর দেখা যায় যে 1 ঘন্টা দেওয়া পসিবল নাও হতে পারে, বাট যেহেতু কন্ট্যাক্ট ইনফো থাকবে, সো আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে রাখলে, যে কোনো সমস্যাটা বলে রাখলে, আমার যখনই সময় হবে তখন ইনশাল্লাহ আমি সেখানে অ্যান্সারটা দিতে পারবো। সো আমার পরিচয় হচ্ছে, আজকে আমি যেহেতু ট্রেনিংটা নিব, সো আমার কাজ মানে আমার ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নেই। সেটা হচ্ছে যে আমি সিআরপি থেকে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির উপরে অনার্স এবং হচ্ছে ইন্টার্ন করেছি। 2016 সালে আমি অনার্স কমপ্লিট করে, ইন্টার্ন কমপ্লিট করে বের হই। অ্যান্ড দেন আমি টক টুলস ফ্রম ইউএসএ থেকে, আম, অবশ্যই এটা বাংলাদেশে হয়েছিল এই ট্রেনিংটা। ইউএস এর ট্রেনার ছিলেন যিনি কিনা আমাদেরকে ওরাল প্লেসমেন্ট থেরাপি, কয়েকজনকে, বাংলাদেশে খুব লিমিটেড পার্সন আছে যারা ওরাল প্লেসমেন্ট থেরাপি এক্সপার্ট ফ্রম টক টুলস। আমি সেই ট্রেনিংটা নিয়েছি এবং 1.5 বছর আগে আম, ক্যারোলিন বোয়েন, যিনি কিনা আহ, প্রথম দিকে পৃথিবীতে প্রথম সারির কয়েকজন যদি স্পিচ থেরাপিস্ট থেকে থাকেন, উনি হচ্ছেন ক্যারোলিন বোয়েন, যিনি 1971 সাল থেকে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি প্র্যাকটিস শুরু করেছেন। তার আন্ডারে থেকে মালয়েশিয়াতে আমার হচ্ছে স্পিচ ডিসঅর্ডারের উপর স্পেসিফিক ভাবে ট্রেনিং নেওয়ার সৌভাগ্য হয়েছিল। উনি একজন মানে বস স্পিচ থেরাপিস্ট, যার স্টুডেন্ট হতে পেরেছিলাম আমি। অ্যান্ড দেন লেটেস্ট যে সার্টিফিকেটটা আমি নিয়েছি ফ্রম কানাডা হ্যানন সেন্টার থেকে, যেটা যেটা কিনা আমাকে হেল্প করবে কিভাবে অ্যাকচুয়ালি একটা প্যারেন্টসকে আমি এম্পাওয়ার করবো শুধুমাত্র তার বাচ্চার জন্য। লাইক আমি যেটা সবসময় বিশ্বাস করেছি, বাট সেটার সার্টিফিকেট আবার ছিল না, বাট এখন আছে, সেটা হচ্ছে কি যে আমি বাচ্চাকে থেরাপি দিচ্ছি, এটা খুবই ভালোভাবে কাজ করছে। কিন্তু যে জিনিসটা মেইন প্রবলেম, যে আমরা প্যারেন্টস কে ওই বাচ্চার সাথে কাজে ইনভলভ কতটুকু করাতে পারছি। সেন্টারে আসলো, থেরাপি করলো, এটাই কি পুরো একটা থেরাপির বিষয় কিনা, এটা দিয়ে কি পুরা বাচ্চার পুরা ডেভেলপমেন্ট অ্যাচিভ হয় কিনা। সো এটা একটা কোশ্চেন কিন্তু থাকে। কিন্তু আমরা জানি ডায়াগনোসিসের উপর বেস করে এক একটা বাচ্চা এক এক রকম, কারো কমিউনিকেশন কারোর সাথে মিলবে না। হ্যাঁ, কারোর ডায়াগনোসিসের পরে কারো বাচ্চার প্যাটার্ন অফ লার্নিং মিলবে না। এক একটা বাচ্চার লার্নিং এক এক রকম, এক একটা বাচ্চার সিভিয়ারিটি রেট এক এক রকম। কোনো বাচ্চা 1 মাসে যে রেসপন্স দেখাবে, কোনো বাচ্চা 2 বছর সেটা নাও দেখাতে পারে। ঠিক আছে, তো দেখা যায় কি যে এক একটা বাচ্চা এক এক ডিফারেন্ট, তারা স্পেশাল এবং তারা ডিফারেন্ট। সো আমি যদি গদ বাঁধা একই থেরাপি দিয়ে যাই, যেমন বাচ্চারা ইমপ্রুভ হবে না, বা হচ্ছে হলেও খুবই স্লো ইমপ্রুভ হবে, বা খুব ব্যাড বিহেভিয়ার অ্যারাইজ হবে, সেন্সরি ইস্যুজ অ্যারাইজ হবে, বা যেগুলো থাকবে সেটাকে সে রেগুলেট করতে পারবে না। কিন্তু যেহেতু এগুলা এনি কাইন্ড অফ কমিউনিকেশন ডিসঅর্ডার, নট ডিলে, ডিলে থাকলে এটা একটা সময় ওভারকাম হয়ে যায় এবং কিউরও হয় সামটাইমস। বাট যদি যদি জিনিসটা ডিসঅর্ডার লেভেলে থাকে, হ্যাঁ, বা কোনো ডায়াগনোসিস, মেডিকেল ডায়াগনোসিস থাকে, লাইক অটিজম, এডিএইচডি, ডাউন সিনড্রোম, সেরেব্রাল পলসি, বা সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, অথবা হচ্ছে সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার, এরকম যদি কিছু কিছু ফিক্স কিছু ডায়াগনোসিস আছে যেগুলো কিনা আপনার বাচ্চাকে আজীবন ম্যানেজমেন্টের মধ্যে থাকতে হয়, হ্যাঁ, যেটা কিন্তু কখনো কিউর হয় না। কিন্তু বাচ্চার কগনিশন লেভেল দেখে, বাচ্চার সিভিয়ারিটি লেভেল দেখে আমাদের যেটা করতে হয়, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে ম্যানেজ করে রাখতে হবে, যে তুমি তোমার এতটুকু স্ট্রেংথ থেকে, তুমি তোমার যতটুকু পাওয়ার আছে, তোমার যতটুকু স্ট্রেংথ আছে, সেটাকে তুমি কাজে লাগিয়ে তোমার লিমিটেশনকে কতটুকু তুমি ওভারকাম করে তোমার কমিউনিকেশনকে সামনে আগাতে পারবে। এমন হতে পারে ও স্বাভাবিক বলতে আমরা যেটা বোঝাই যে আদার মেইন স্ট্রিম স্কুলের বাচ্চাদের মতো ও কমিউনিকেশন করতে পারবে কি পারবে না, বা যেটাকে আমরা স্বাভাবিক বলি, অ্যাকচুয়ালি স্বাভাবিকের কোনো সংজ্ঞা নাই। হ্যাঁ, আহ স্বাভাবিকের কোনো মানদণ্ড নাই। তারপর আমি আপনাদের বোঝার সুবিধাতে কথা বলছি যে যেটা আমরা নর্মাল কমিউনিকেশন বুঝি, অনেক সময় তারা সেই কমিউনিকেশনকে অ্যাচিভ নাও করতে পারে, কিন্তু তারা তাদের প্যাটার্নে কমিউনিকেশন কিন্তু ঠিকই অ্যাচিভ করতে পারে, তাদের প্যাটার্নে, তাদের লিমিটেশনের জায়গা থেকে, তাদের স্ট্রেংথের জায়গা থেকে। ওই জায়গাটাকে কি করতে হয়, আমাদেরকে ম্যানেজ করে চলতে হয়। সো
যখন আমি স্পিচ থেরাপি দিয়ে কাজ শুরু করলাম বাচ্চাদের সাথে, তখন আমার কাছে একটা রিয়েলাইজেশন হলো যে শুধুমাত্র শুধুমাত্র সেন্টারে আসবে, থেরাপি নিবে, এতে একটা বাচ্চার সামগ্রিক ডেভেলপমেন্ট হয় না। আমি যত ভালো থেরাপিস্ট হই, আপনি যত ভালো থেরাপিস্টের কাছে যান, সে আপনাকে প্রপার গাইডলাইন যদি দেয় এবং সেটা অনুযায়ী যদি আপনি কাজ করেন এবং সে নিজেও কাজ করে, তাহলে দেখবেন যে আসলে আপনি নিজের চোখে ইমপ্রুভমেন্টটা দেখতে পাবেন। হ্যাঁ, তো আমি সবসময় বিশ্বাস করি, বাচ্চার যদি আমাদের একটা আম, মানে আমাদের একটা মানে আমাদের একজন ক্লায়েন্ট যাকে কিনা আমি এবং আপনি অ্যাজ এ প্যারেন্ট আমরা যদি পার্টনারশিপে তার সাথে কাজ করতে পারি, এটা হবে, আপনি বাচ্চাকে থেরাপিস্ট নিবেন, একটা থেরাপিস্ট আন্ডারে দিবেন, তখন তার সাথে আপনার একটা পার্টনারশিপ হয়ে যাবে। সেটা হচ্ছে থেরাপিস্ট অ্যান্ড প্যারেন্টস পার্টনারশিপ। একটা থেরাপিস্ট যদি বাচ্চার সাথে কাজ নাই করে, একেবারেই নাই করে, আহ তাতেও বাচ্চার যত না মানে বা বাচ্চার সাথে যদি একদম কাজ করতে নাও পারে, কিন্তু শুধু সে যদি প্যারেন্টসকে শিখাতে পারে, বাবা মাকে শিখিয়ে দিতে পারে, তাহলে বাচ্চা ইমপ্রুভমেন্ট তার চেয়ে বেটার হয়। হ্যাঁ, অনেক সময় বাচ্চার সাথে কাজ করতে পারা যায় না, আবার না করলেও চলবে, কিন্তু আপনি যদি থেরাপিস্টের কাছে এসে আপনার বাচ্চার লেভেল অনুযায়ী, আপনার বাচ্চার বিহেভিয়ার স্ট্যাটাস অনুযায়ী, আপনার বাচ্চার কগনিশন লেভেলকে বুঝে আপনি প্ল্যান করে যদি বাচ্চার সাথে নিয়মিত কাজ করেন, কারণ থেরাপির একটা ওষুধের মতো না যে দিলাম জিনিসটা কাজ করবে, এটা আসলে লাইফস্টাইলে পরিণত করতে হবে। আপনার ডেইলি বেসিসে আমরা ঘুম থেকে উঠি, সকালে ব্রেকফাস্ট করি, স্কুলে অফিসে যাই, এটা আমাদের লাইফস্টাইল। আমরা 3 বেলা ভাত খাই, আমরা একটু এন্টারটেইন করি নিজেদেরকে, বা গল্প করে আড্ডা দিই, এগুলো আমাদের লাইফস্টাইল। এক একজন মানুষের লাইফস্টাইল এক এক রকম। আপনার বাসায় যদি একজন কমিউনিকেশন ডিসঅর্ডার নিয়ে কোনো বাচ্চা থাকেন, বা হচ্ছে একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চা থাকেন, একজন হাইপার অ্যাক্টিভ বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চা থাকেন, একজন যদি অ্যাটেনশন ডেফিসিট সহ বাচ্চা থাকেন, আপনি যদি তার কাছ থেকে খালি আপনার মতো করে সবকিছু আশা করেন, তাহলে আলটিমেটলি কোনো রেজাল্ট আসলে পাওয়া যায় না। তার জায়গা থেকে তার কমিউনিকেশন প্যাটার্ন অনুযায়ী আপনাকে সেটা ম্যানেজ করে চলতে হবে। ঠিক আছে, আপনাকে সেটা ম্যানেজ করে চলতে হবে, এবং সেই ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে। সো দ্যাট ম্যানেজমেন্ট থেরাপিস্ট প্রোভাইড করলেও প্যারেন্টসকে ম্যানেজমেন্ট শিখতে হবে, এবং সেই অনুযায়ী তার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। পুরা ফ্যামিলি মেম্বারকে, প্যারেন্টকে এবং বাচ্চার লাইফস্টাইলের সাথে চেঞ্জ করে তার সাথে কমিউনিকেশনে আপনাকে, মানে আপনি হবেন তার হেল্পার। ঠিক আছে, তো এই কারণে আপনি শিখবেন, আপনি থেরাপিস্টের কাছে যান বা যেখানে যান, সপ্তাহে একদিন থেরাপি নেন, 2 দিন নেন, মাসে 2 দিন নেন, মেক শিওর আপনি বাকি দিন অ্যাক্টিভলি বাচ্চার সাথে সেগুলো অ্যাপ্লাই করতে পারছেন। আর দ্যাটস ওয়াই কিন্তু প্রত্যেক দিন থেরাপি নেওয়া, অনেক অনেক থেরাপি নেওয়ার বিষয়গুলো কেন আসে, হয়তোবা আপনি বাসায় অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারছেন না, বা স্কুলে থেরাপি গুলা করানো হয়, বাট আপনি যদি ম্যানেজমেন্টের সাথে একাত্মতা প্রকাশ না করেন বা পার্টনারশিপে না আসেন, তাহলে আসলে স্কুল কাজে দিবে, থেরাপি সেন্টার কাজে দিবে, কিন্তু আপনার কাছে ভিজিবল কোনো রেজাল্ট নাও দেখতে পারেন আপনি, হ্যাঁ, নাও আসতে পারে ভিজিবল রেজাল্ট। ঠিক আছে, ওকে। এখন এখন আমি বলছি যে অ্যাজ এ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, আমি যদি আপনার বাচ্চার সাথে কাজ করতে যাই, তাহলে আসলে আমি কি দিয়ে আসলে শুরু করবো? আপনি যখন আসবেন একজন স্পিচ থেরাপিস্টের কাছে, সে আপনার বাচ্চাকে অ্যাসেসমেন্ট করবে, ডায়াগনোসিস করবে, সেটা খুবই জরুরি। আপনি যদি একই দিনে 10 জন থেরাপিস্টের কাছে যান, আপনি প্রথম থেরাপিস্টের কাছে অ্যাসেসমেন্ট করে ফেলেছেন, আপনি পরবর্তী 9 জন থেরাপিস্টও আপনাকে অ্যাসেসমেন্টই করবে, কারণ বাচ্চাকে বুঝতে হবে আমাকে। আপনি বা আপনি বাচ্চাকে যত সহজে বুঝে গেছেন, একজন যত বড় এক্সপার্ট হোক, স্পেশালিস্ট হোক, একটা মানুষ বোঝা তো সহজ না, আর বাচ্চাকে বোঝা তো সবচেয়ে কঠিন। তো দেখা যায় কি, বাচ্চাকে বোঝার জন্য তাকে প্রপার অ্যাসেসমেন্ট এবং ডায়াগনোসিসে যেতে হবে, যেটা হচ্ছে আমরা স্পিচ থেরাপিস্ট আমরা করে থাকি। অ্যান্ড দেন ট্রিটমেন্ট প্ল্যানিং অ্যান্ড গোল সেট করবো। অবশ্যই মনে রাখবেন, যখন আপনি থেরাপি সেন্টারে যাবেন, আপনি ট্রিটমেন্ট প্ল্যানটাকে এনশিওর করবেন যে আমার বাচ্চাকে নিয়ে কি ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে, আমি সেটা দেখছি কিনা, এটা আয়নার মতো পরিষ্কার কিনা। ওকে, আয়নার মতো যেহেতু পরিষ্কার, তখন গোল সেট করবেন, আর মেক শিওর গোল সেটটা হবে প্যারেন্টস কে নিয়ে। ওকে, থেরাপিস্ট বাবা মাকে নিয়ে গোলটা সেট করবেন, এবং গোলটা সেটের সময় আপনি আপনার মতো করে অনেকগুলো প্রশ্ন করবেন, এই গোল সেটটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, এটা পিছনে কারণ কি, এটা জানার আপনার অধিকার আছে। সো ইউ হ্যাভ টু ডু দিস উইথ ইউর থেরাপিস্ট। ঠিক আছে, ফার্স্ট অফ অল এই দুটা জিনিস, এন্ড দেন ডিরেক্ট থেরাপি আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাব, অর্থাৎ আমার বাচ্চার সাথে কাজ করা শুরু করব। এবং সেই কাজটা করতে গেলে অনেক সময় কি করতে হয়, থেরাপিস্ট এন্ড চাইল্ডের র্যাপোর্ট বিল্ড আপ করতে হয়। সেই র্যাপোর্ট বিল্ড আপের সময় যদি এমন হয় যে প্যারেন্টকে উপস্থিত থাকা যাবে না,
এটাও ইটস ওকে, ঠিক আছে। কারণ কি, আপনার বাচ্চাকে নিয়ে যখন থেরাপিস্ট প্ল্যান দিবে, আপনার বাচ্চাকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত থেরাপিস্টকে জানতে হবে। সেই পর্যন্ত র্যাপোর্ট বিল্ড আপের সুযোগ আপনাকে বাচ্চার সাথে থেরাপিস্টকে করে দিতে হবে। যখন একটা পর্যায়ে আপনার র্যাপোর্ট বিল্ড আপ হয়ে যাবে, মনে রাখবেন এক এক বাচ্চার ক্ষেত্রে র্যাপোর্ট বিল্ড আপের টাইম এক এক রকম হয়, ঠিক আছে। যেহেতু এক এক সময় এক এক রকম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে ওই পর্যন্ত ধৈর্য নিয়ে ওয়েট করতে হবে যে আমার বাচ্চা, ধরে নিব আমি ফার্স্ট সেশন কাজই করবে না, সেকেন্ড সেশন কাজই করবে না, 1 মাস কাজই করবে না, হতেই পারে। বাট র্যাপোর্ট বিল্ড আপ ইজ আ বিগ অ্যাচিভমেন্ট। এটা ইটস এ থেরাপি। আমরা অনেক সময় বলি হ্যাঁ এখনো সব রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে, এখনো থেরাপিস্ট সাথে খেলতেছেন। আমাদের বাচ্চারা যারা কমিউনিকেশন ডিসঅর্ডারে ভুগছে বা ডিলেতে ভুগছে, তারা মেইন ইস্যুটা কি হয়, সোশ্যাল ইস্যুতেই তো আমাদের মেইন সমস্যাটা, যে ওরা ফার্দারে গিয়ে কি হয়, সোশ্যাল কমিউনিকেশন নে তারা বাধাপ্রাপ্ত হয়। কিন্তু নতুন একজন থেরাপিস্টের সাথে র্যাপোর্ট বিল্ড আপ করাটাও তার কিন্তু একটা ইন্টারভেনশন স্টার্ট হয়ে গেছে অলরেডি। সে কিন্তু ট্রাই করছে এই মানুষটাকে গ্রহণ করতে, এই মানুষটার কথা শুনতে, এই মানুষটার কথা বুঝতে, এই মানুষটাকে নিজের লাইফে একসেপ্ট করতে। এই যে বিষয়টা, এটা কিন্তু অসাধারণ একটা ইন্টারভেনশন, যেটা আমরা আসলে বোঝারই চেষ্টা করি না। যে আমার বাচ্চার সাথে তো থেরাপিস্ট খেলছে বা টিচার খেলছে বা আজকে কাজ হয়েছে, র্যাপোর্ট বিল্ড আপ হচ্ছে সবার ইম্পর্টেন্ট একটা কাজ, যেটা হয়ে গেলে অর্ধেক কাজ অনেকটা সময় হয়ে যায়। কারণ সে একসেপ্ট করছে একটা নতুন মানুষকে, এবং তার কাছ থেকে সে কি করবে, সে কিন্তু রিসিভ করা শুরু করবে। এখানেই তো মেইন ইস্যু, কমিউনিকেশন ডিফিকাল্টিস হচ্ছে যে বাচ্চা প্রথম প্রথম আন্ডারস্ট্যান্ডিং তার ডেভেলপ হয় না, সে রিসিভ করতে জানে না ইনফরমেশন, এন্ড দ্যাটস ওয়াই সে ইমপ্লিমেন্টেশন বুঝে না। সো ওই যে সে একটা থেরাপিস্টকে গ্রহণ করছে, একজন টিচারকে গ্রহণ করছে, একটা নতুন মানুষকে গ্রহণ করছে, তার কমিউনিকেশন সে দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, এই র্যাপোর্ট বিল্ড আপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যেটা ওই যে থেরাপি ইমপ্লিমেন্টেশনে যখন যাবে, এটা হচ্ছে শুরু হবে। তো ওই পর্যন্ত আমরা অবশ্যই থেরাপিস্টকে সময় দিব, এবং যাতে ফার্দার থেরাপিস্ট আপনাকেই গাইড দিতে পারে আপনার বাচ্চাকে পুরোপুরি বোঝার পরে। অ্যান্ড মনিটরিং অ্যান্ড রিপোর্টিং প্রোগ্রেস, ওকে ফাইন। মনিটরিং তো এখানে এই হিসেবে আমি বলেছি, বাসায় অবশ্যই আপনাকে কাজ করতে হবে, এখানে কোনো ছাড় নাই। বাসায় আপনাকে অবশ্যই কাজ করতে হবে, সেটা মনিটর একজন থেরাপিস্ট করবে। হ্যাঁ, আমি যেমন আমার অনেক অ্যাব্রোডের বাচ্চা আছেন যাদেরকে আমি ফিজিক্যালি কখনো টাচও করে দেখিনি, বাট দে আর স্টিল মাই ক্লায়েন্ট, দে আর স্টিল মাই চাইল্ড, যারা কিনা সেশন নিচ্ছে বা হচ্ছে। এবং তারা সত্যিকার অর্থে, আমি প্রত্যেক সপ্তাহে না পারলেও দেখা যায় 15 দিনে একদিন রিভিউ নেই মার কাছ থেকে, মা ভিডিও পাঠান আমাকে। হ্যাঁ, আমি অবাক হই যে 1 সপ্তাহ আগের ভিডিও, ঠিক 15 দিনের ভিডিও, কতটুকু আকাশ পাতাল পার্থক্য। মা প্রতিদিন তাকে নিয়ে বসে, হ্যাঁ, দেখা যায় আমি রেকর্ড পাঠাচ্ছি, আপু এইভাবে করেছেন, খুব ভালো হয়েছে, আপনি এটা এটা অ্যাড করেন, আচ্ছা এটা যদি পেরে যায় তখন আপনি লেভেল আপ করে এটা অ্যাড করেন। হয়তোবা আমি ওনাকে এভাবে রেকর্ড পাঠিয়ে দিয়েছি, এবং উনি ওভাবেই করেছে, না বুঝতে পারলে উনি আমাকে আবার রেকর্ড পাঠাচ্ছেন। সবসময় ফোনে কথা বলা যায় না, বাট রেকর্ড কিন্তু এখন আমাদের জন্য ইজি, টেক্সট আমাদের জন্য ইজি। এটা উনি পাঠিয়ে দেন, আবার আমি কারেকশন করে দিই। এবং দেখা গেছে ওই বাচ্চাটাকে আমি টাচও করি নাই, ট্রাস্ট মি, ওই বাচ্চাটাকে আমি সামনে সামনে দেখি নাই, ওর সাথে আমার দেশের বাইরের এই ভিডিওতেই দেখা হতো, ওভাবে মাঝে মাঝে বসেও না যে স্ক্রিনের সামনে বসে না, ওর মার চেহারা আমাকে দেখতে হয়। তো দেখা যায় যে ওই মা বাচ্চাটাকে যে কত দূর নিয়ে গেছে, মানে ইউ ক্যান্ট ইমাজিন। হ্যাঁ, আমি যেই গোলি দিচ্ছি, ওই গোলি 70 to 80% অ্যাচিভ করে আমার সাথে 15 দিন পরে সে ভিডিও পাঠায় দেয় যে আপু দেখার এই যে হয়ে গেছে। হ্যাঁ, ইটস ফ্যান্টাস্টিক। সো ইট ম্যাজিক্যাল, প্যারেন্টস ইনভলভমেন্ট যে কি ম্যাজিক্যাল একটা বিষয় দিবে, যেটা বড় বড় থেরাপিস্টকে নিয়ে আসলেও অনেক সময় হয় না। সো ওই অনুযায়ী কাজ করেন, ওই মনিটর করতে গেলে ওটাই আপনারা ফলো আপ করেন, ইনশাল্লাহ জিনিসটা কাজে দিবে। ওকে, আচ্ছা, যারাও যদি কেউ নতুন জয়েন করে থাকে, আপনারা আপনাদের যে কোনো কোয়েরিজ, যে কোনো কোয়েশ্চেন আপনারা চ্যাট বক্সে লিখবেন, আমি সেই চ্যাট বক্স অনুযায়ী অ্যান্সার দেওয়া শুরু করবো। ওকে, এখন স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে আমি একজন ট্রেনার, অলসো অ্যাজ এ প্যারেন্ট কোচ। আমি আসলে আমার থেকে আপনি কি সার্ভিসটা পেতে পারেন, হ্যাঁ, সেটা হচ্ছে যে পার্সোনালি আমি ওভারঅল ইজ লাইক নাও, এখন আমি ইভেন আমার আরেকটা প্ল্যাটফর্ম আছে, আমি প্যারেন্টস এডুকেট করি, প্যারেন্টসকে ট্রেন করি, হ্যাঁ, মানে নলেজ শেয়ার করি উইথ প্যারেন্ট অ্যান্ড মডেল স্ট্র্যাটেজিস। সেকেন্ড হচ্ছে, আমার কাছে যে প্যারেন্টসরা আসেন, অনেক সময় বাচ্চা নিয়েই আসেন আমার চেম্বারে, দেখা যায় কি যে আমি বাচ্চাকে থেরাপি দেই না, আমি যেটা করি, মডেল করে যে স্ট্র্যাটেজি গুলো বাচ্চাকে আমি শিখাতে চাই, সেগুলো মার সামনে বা বাবার সামনে করে দেখাই, এবং মাকে তার সন্তানের সাথে সেই কাজটা করতে বলি। এটা মডেল স্ট্র্যাটেজি আমি করছি, আপনি আমাকে ফলো করেন, আপনার বাচ্চার সাথে সেটা অ্যাপ্লাই করেন। ওকে, অ্যান্ড প্রোভাইড হ্যান্ডস অন প্র্যাকটিস অ্যান্ড ফিডব্যাক। ওকে ফাইন, আমি হাতে হাতে শিখিয়ে দিচ্ছি যে এভাবে করেন, আর বাসায় গিয়ে
প্র্যাকটিস করেন, আর সেই অনুযায়ী প্যারেন্টসের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি। প্যারেন্টসের ফিডব্যাক কিন্তু খুবই জরুরি। প্যারেন্টস যদি প্রপার ফিডব্যাক না দেয়, পরবর্তী যে লেভেলই আমি বলি না কেন কাজে লাগবে না যদি ফিডব্যাকটা প্রপার না আসে। অ্যান্ড ডেভেলপ হোম বেস অ্যাক্টিভিটিস। ওকে, যেটা হয় আমি প্যারেন্টস চাইল্ড ট্রেনিং বলে একটা ট্রেনিং চালাই পার্সোনালি। সেটা হচ্ছে কি যে একজন প্যারেন্টস তার শুধুমাত্র তার বাচ্চার জন্য তার আমার কাছে আসবে ট্রেন হতে, তার বাচ্চাকে কেন্দ্র করে সে ট্রেন হবে, সে ওভারঅল স্পিচ থেরাপি নিয়ে ট্রেন হবে না। আমি প্যারেন্ট গাইড মানে গাইড করেছি, আমার লিড একাডেমিতে একটা কোর্স রান হয় যে ওভারঅল প্যারেন্টস এর জন্য কিছু টিপস আমি শেয়ার করছি, কিছু অ্যাডভান্স থেরাপি, যেমন সামনে আমার অ্যাডভান্স থেরাপি কোর্স আসতেছে, আর এখন একটা চলতেছে বিগিনার কোর্স। এগুলো হচ্ছে আপনি ওভারঅল থেরাপিটাকে বুঝেন, আপনি আপনার বাচ্চাকে বুঝেন এটা। বাট এই যে ডেভেলপ হোম বেসড অ্যাক্টিভিটিস, মনিটর প্রোগ্রেস, টেইলর স্ট্র্যাটেজিস, এটা হচ্ছে আমি শুধু সেই প্যারেন্টস সিলেক্ট করি যাদের বাচ্চা মোটামুটি একটা এখনো আর্লি কমিউনিকেশন স্টেজে আছে, যারা কিনা চায় যে আমি শুধু আমার বাচ্চার সাথে প্রপার কমিউনিকেশনের জন্য ট্রেন হতে চাই। তারা অলওয়েজ ওয়েলকাম, আপনি আপনার বাচ্চার জন্য আমার কাছে ট্রেন হতে আসতে পারেন, নো প্রবলেম। কারণ বাসায় কাজের কোনো বিকল্প নাই। এন্ড এখানে হচ্ছে আমার ট্রেনিং নেওয়ার দুইটা জায়গা, একটা হচ্ছে এমব্রেস বাংলাদেশ আমার চেম্বার, আরেকটা হচ্ছে কিনা আপনার লিড একাডেমি। লিড একাডেমিতে একটা কোর্স রান হচ্ছে যেখানে আপনি একটা বাচ্চাকে বোঝার জন্য কি কি জিনিস অবজার্ভ করবেন সেটার একটা গাইডলাইন পাবেন, আর নেক্সট ডে আপনারা বাচ্চার সাথে কি কি অ্যাক্টিভিটি করবেন সেরকম একটা গাইডলাইন পাবেন। ওকে, সো এখন আমি কোশ্চেন গুলো নিব। অনেকজন আপনারা চলে আসছেন। Let's- আচ্ছা, আনিকা তাসনিম আপু, আপনি একদম প্রথম দিকে একটা কোশ্চেন আমাকে করেছেন। আচ্ছা, আমি এটা একটু রিডিং করছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ওকে, আসসালামু আলাইকুম আপু, আমার ছেলের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে উইথ এসপিডি। হ্যাঁ, আপনারা কিন্তু পয়েন্টগুলো একটু লক্ষ্য রাখবেন। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার উইথ এসপিডি অর্থাৎ সোশ্যাল প্রসেসিং ডিসঅর্ডার, সরি সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার আছে, সেই সাথে এসপিডি অর্থাৎ সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার আছে, এবং তার বয়স হচ্ছে 4 বছর 7 মাস। ওকে, দুইটা ওয়ার্ডে অনলি নিডস বলে, অর্থাৎ তার প্রয়োজন বলে দুইটা শব্দে। কিভাবে সেন্টেন্স মেক করা শিখাবো, কিভাবে কমিউনিকেশন বাড়াবো? আচ্ছা, এখানে কয়েকটা জিনিস অবজারভেশনের আছে, এই অবজারভেশন গুলো আগে আমরা আইডেন্টিফাই করা ট্রাই করি। 4 বছর 7 মাস, তার মানে 8 বছর 5 বছর হচ্ছে। তো এমন একটি বাচ্চা যার কিনা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে, এবং আমরা জানি যে প্রায় 70 to 73% একজন অটিজম বাচ্চার সোশ্যাল প্রসেসিং ডিসঅর্ডার থাকে। ঠিক আছে, শুধু অটিজম বাচ্চা, ইটস ওকে, তাদের সোশ্যাল কমিউনিকেশনে কিছু ইস্যু থাকে, তাদের কিছু কমিউনিকেশন মানে কমিউনিকেশন করতে তারা বাধাপ্রাপ্ত হয়, আদার্স কিছু বিহেভিয়ারাল ইস্যুস থাকে। কিন্তু আমরা রিসার্চ কি বলে যে যে অটিজম বাচ্চার আহ, আপনার একজন অটিস্টিক বাচ্চার সোশ্যাল সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার আছে, হ্যাঁ, তারা কিন্তু অনেক বেশি সিভিয়ার লেভেলে থাকে, কারণ তারা সেন্সরি সিকিং বিহেভিয়ার তখন করে, এখান থেকে সেখান থেকে সেন্সরি সিক করে, কারণ তার তো সেন্সরি সিক করতে হবে। এই সেন্সরি সিক করতে গিয়ে তার কিছু বিহেভিয়ার অ্যারাইজ হয়, সেই বিহেভিয়ার গুলো কি হতে পারে, নেগেটিভ বিহেভিয়ার, বেশিরভাগ নেগেটিভ বিহেভিয়ার তারা শো করে। সো এখন যদি সেই নেগেটিভ বিহেভিয়ার গুলোর কারণে বা সেই সেন্সরি সিকিং বিহেভিয়ার কারণে বাচ্চাটি আহ তার নিড প্রকাশের আগ্রহ হারিয়ে ফেলে, তাহলে কিন্তু এখানে অবাক হওয়ার কিছু নাই। আসলে সে নিড প্রকাশ করতে পারছে না, অথবা নিড প্রকাশ করার প্র্যাকটিসটা তার নাই। এই জায়গাটাতে আমার কি করতে হবে, প্র্যাকটিস করাতে হবে। আচ্ছা, প্রথমত উনি বলেছেন যে অনলি দুইটা শব্দ বলে। আচ্ছা আপু, আপনি একটু আনমিউট করে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন, আপনি যদি একটু আনমিউট করে আমাকে একটু হ্যালো বলেন, তাহলে আমি কিছু কোশ্চেন আর কি করব। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আনিকা আপু। আম, আচ্ছা, ওর টু কিওয়ার্ডস যে ও বলে আপনার কাছে নিডস প্রকাশ করে, আপনি কি আমাকে কয়েকটা উদাহরণ দিতে পারবেন যে আপনি এই টাইপের
নিড প্রকাশ করে 2 ওয়ার্ডস দিয়ে? ও মেইনলি হচ্ছে আমার ছেলে ফুড এবং হচ্ছে টয়লেটের কথাটা 2 ওয়ার্ডে বলে। যেমন হচ্ছে ভাত খাবো, আচ্ছা পিসু করব, আহ হাতি দাও, ওর খেলনা দাও, এগুলো ম্যাক্সিমাম সময় বলে। আর ব্যথা পেয়েছি, এগুলো বলতে পারে, কিন্তু 2 ওয়ার্ডের বাইরে বলে না। ও কোনো সাবজেক্ট বা প্রোনাউন ইউজ করে না। ওকে যদি কোশ্চেন করেন অ্যান্সার কিভাবে দেয়? অ্যান্সার হচ্ছে সাবজেক্টটা অ্যাভয়েড করে শুধু লাস্টের 2টা ওয়ার্ড বলবে, ভার্ব বলবে, সাথে হচ্ছে অবজেক্ট বলবে। আমাকে একটু উদাহরণ দিবেন? ওর হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সারটা মুখস্থ বলার টেন্ডেন্সি বেশি, যেগুলো ওর মুখস্থ সেগুলো বলতে এক্স্যাক্টলি। পারে। হুম যে- হুম। হ্যাঁ, আমি যেমন যদি বলি যে আহ, তুমি কি খাবে, বলবে যে ভাত খাবে। আমি ভাত খাবোটা বলবে না, বলবে ভাত খাবো, এরকম। আচ্ছা, এটা কি আপনাকে বেশিরভাগ কপি করে বা আপনি একটু ফোর্স করলে জিনিসটা বলে, নাকি নিজ থেকেই না, নিজে নিড এসে বলে মা নিড গুলো মানে আমি ভাত ভাত খাবো? স্পন্টেনিয়াসলি বলে। নিড গুলো স্পন্টেনিয়াসলি বলে। নিডের বাইরে কোনো ধরনের কমিউনিকেশন ইউজুয়ালি করতে চায় না। আচ্ছা, আরেকটা লাস্ট কোশ্চেন আমি করব, সেটা হচ্ছে আম, ওকে যদি আপনি ইনস্ট্রাকশন দেন, হ্যাঁ, কত কিওয়ার্ড পর্যন্ত ইনস্ট্রাকশন সে নিতে পারে? 1 কিওয়ার্ড মানে একটা সিঙ্গেল টু টু স্টেপ কমান্ডো নিতে পারে। আহ, যেমন আমি যদি বাচ্চাকে বলি যে তুমি বড় গাড়িটা আনো, ওখানে সে বড় ছোট সকল গাড়ির মাঝখান থেকে বড় গাড়িটা আনতে পারবে কিনা? হ্যাঁ, পারবে আপু, পারবে। আচ্ছা, আমি যদি তাকে 5টা ছবি দেই, 5টা ছবি থেকে আমি 2টা ছবি সে পিক করবে কিনা? ইটস লাইক আমি যদি ওকে 5টা অবজেক্ট সামনে রাখি, গ্লাস, প্লেট, চামচ, এগুলো মিলে 5টা, আমি যদি বলি আমাকে তুমি প্লেট আর গ্লাস দাও, সে কি দিতে পারবে কিনা? না, লাস্টেরটা দিবে। লাস্টে যেটা বলা হয় ওটা, আচ্ছা, প্লেট এবং গ্লাস বললে গ্লাসটা দিবে। এক্স্যাক্টলি, ঠিক আছে আপু, ইউ ক্যান আনমিউট নাও। আমি এবার আনসারটা দিচ্ছি। সেটা হচ্ছে, এখানে অনেকের বাচ্চাই আছেন যারা কিনা দেখা যাচ্ছে যে 1 কিওয়ার্ডই কমিউনিকেশন করছে বা 1 কিওয়ার্ড বুঝে, আহ আবার কোনো কোনো বাচ্চা আছেন 2 কিওয়ার্ড বুঝে বা 2 কিওয়ার্ডে কমিউনিকেশন করছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কিসে ফোকাস করব? হ্যাঁ, আমি একটা প্রশ্ন নাকি করেছিলাম, উনি বলেছে হ্যাঁ ওর মানে প্রয়োজনে বলে, আর হচ্ছে যে শেষেরটা পিক করে, আর হচ্ছে আহ মুখস্থটা বলে। অর্থাৎ ওর ব্রেনে যতটুকু ওয়ার্ড আছে সেটা প্রপার ইমেজটা ক্রিয়েট হয় নাই, ছবিটা আসে নাই। হ্যাঁ, আমাদের কাছে এই মুহূর্তে আমি যদি বলি গ্লাস, আপনাদের প্রত্যেকের মাথায় এক ন্যানো সেকেন্ডের মাথায় মাথায় ওই গ্লাসের একটা পিকচার চলে আসছে, এবং কারোর সাথে কারো মিল নাই। দ্যাটস ওয়াই আমরা কিন্তু বলি একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার মিল নাই। আমরা যে কোনো মানুষের সাথে তার একটা মানুষের থিঙ্কিং এ মিল নেই। আমি যখন গ্লাস বলবো, সবার মাথায় গ্লাসের প্যাটার্ন এক একটা এক এক রকম আসবে, কিন্তু মিনিং এক হবে। যেমন এমন একটা জিনিস, হ্যাঁ, যেটা দিয়ে আমরা পানি খাই, তাই বলে জিনিসটা বোতল না। জিনিসটা বোতল না, বাট এমন একটা জিনিস, আহ একটা কাচের লম্বা জিনিস যেটা দিয়ে আমরা পানি খাই, এরকম একটা ইমেজ আমাদের ব্রেনে চলে আসবে। তো এই ইমেজটা যত ভালোভাবে গঠন হবে ব্রেনে, যত বাড়বে, যত এক্সপান্ড হবে, বাচ্চার ভোকাবুলারি বা আন্ডারস্ট্যান্ডিং তত ভালো হবে। এক- অনেক সময় আমরা বাচ্চাকে অ্যাট এ টাইম 2টা বলি, গ্লাস এন্ড প্লেট, গ্লাস এন্ড প্লেট, চামচ অথবা বাটি। এইগুলো কেন বলুন? ওর মাথায় অ্যাট এ টাইম 2টা ইমেজ চলে আসবে, এবং সেটা প্রসেস হয়ে সে ওটাকে পিক করবে। যদি বাচ্চার একটা ইমেজই তখন ক্রিয়েট হয় বা কোনো ইমেজে যদি ক্রিয়েট না হয়, তাহলে কিন্তু সেই আইডেন্টিফিকেশন বা এই কমান্ডটা নিতে পারবে না। ওকে, সো কমান্ড ফলো করা জরুরি উইথ মেনটেনিং দ্য কিওয়ার্ড। মেনটেন করতে হবে কিওয়ার্ড লেভেলে গিয়ে, যে আমার বাচ্চাকে আমি 10টা ছবি শিখাবো, সরি 10টা সাবজেক্ট অবজেক্ট শিখাবো, উইথ অথবা 10টা পিকচার শিখাবো, প্রত্যেকটার ক্লিয়ার পিকচার ব্রেনে যেন থাকে। কিভাবে বুঝবেন? যদি দেখেন যে আপনি ওকে যেই অবজেক্টে নিতে বলতেছেন, আপনি যদি ওর দিকে না তাকিয়ে আপনি নিজের চোখ বন্ধ করে বলতেছেন গ্লাস দাও, ও যেমনি হোক গ্লাসটা এনে দিচ্ছে। ওকে, তুমি এখন আমাকে কলম দাও, ও কলম, ওকে কোনোভাবে হিন্টস দেওয়া যাবে না। জাস্ট আপনি আপনার চোখ বন্ধ রাখলেন অথবা তার দিকে তাকিয়ে বললেন, জাস্ট ওর চোখের দিকে তাকিয়ে বললেন যে আমাকে কলম দাও, ও কলমটা দিচ্ছে। আপু আমাকে বললেন মাত্র যে কিভাবে সেন্টেন্সটাকে বাড়াবো।
সেন্টেন্স যেহেতু সে 2 কিওয়ার্ড বলে, এখন 2 কিওয়ার্ডটা যদি সে 60 to 80% লেভেলে না যায়, তাহলে আমরা হুট করে 3 কিওয়ার্ড 4 কিওয়ার্ড সেন্টেন্সে কিন্তু অত সহজে যেতে পারবো না। দ্যাটস ওয়াই যেটা করতে হয় সাধারণত, বাচ্চাকে একসাথে মাল্টিপল কমান্ড দেওয়া শিখাতে হবে। ওই যে বললেন শেষেরটা পিক করে, দ্যাটস গ্রেট, শেষেরটা পিক করে, বাট তার মানে তার এখনো সিঙ্গেল ওয়ার্ড কমান্ডেই সে আছে, অথবা সিঙ্গেল ওয়ার্ড কমান্ড থেকে বা সিঙ্গেল ওয়ার্ড আইডেন্টিফিকেশন থেকে আপনার হচ্ছে 2 কিওয়ার্ড আইডেন্টিফিকেশন বা কমান্ডের দিকে সে যাচ্ছে, অথবা স্টাক হয়ে আছে, দুটার একটা। সো আগে এই স্টাক হয়ে যাওয়াটাকে আপনি খুলেন। আপনি চিন্তা করবেন, আমি যখন আমার বাচ্চাকে 2টা জিনিস দিতে বলবো, ও 2টা জিনিস পিক করে আমার হাতে দিবে। হ্যাঁ, এই জিনিসটা যখন আপনি মোটামুটি ওকে শিখাতে পারবেন, ও আদার্স এক্সপ্রেসিভ এর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা শুরু করবে।